একটা সুতো, আর তাতেই কাঁপছে ইসরায়েলের বিলিয়ন ডলারের প্রতিরক্ষা। একটা ড্রোন, একটুকু বিস্ফোরক, আর ডেন্টাল ফ্লসের মতো সরু একটা তার। এই তিনটি জিনিস দিয়ে হিজবুল্লাহ এমন একটি অস্ত্র বানিয়েছে যার সামনে ইসরায়েলের আয়রন ডোম, প্যাট্রিয়ট মিসাইল, কোটি কোটি ডলারের প্রতিরক্ষা ব্যবস্থা সব হাঁ করে তাকিয়ে আছে, কিছুই করতে পারছে না। এটা কোনো সায়েন্স ফিকশন না, এটা এখনকার বাস্তবতা। ফাইবার অপটিক ড্রোন হঠাৎ করে আসেনি, এর পেছনে একটি দীর্ঘ যুদ্ধের শিক্ষা আছে। ইউক্রেনের রণক্ষেত্রে রাশিয়া ইরানের শাহেদ ড্রোন ব্যবহার করতে গিয়ে একটি সমস্যায় পড়ল, ইলেকট্রনিক জ্যামিং। ইউক্রেন ইলেকট্রনিক সংকেত ব্যাহত করে ড্রোনগুলোকে পথ হারিয়ে ফেলাতে শুরু করলো। ড্রোন আর লক্ষ্যে পৌঁছাচ্ছে না। এই সমস্যার সমাধান করলো কে? ফাইবার অপটিক কেবল। রেডিও সংকেত নেই, তাই জ্যাম করার কিছু নেই। সরু তারের মাধ্যমে সরাসরি অপারেটরের হাত থেকে নির্দেশ যাচ্ছে ড্রোনে। এটা জ্যাম করবেন কিভাবে? তার কাটবেন, কিন্তু সেই তার খুঁজে পাবেন কিভাবে, যেটা প্রায় অদৃশ্য। এই প্রযুক্তির বীজ ইরানের প্রতিরোধী চিন্তা ভাবনা থেকেই জন্ম নিয়েছে। নিষেধাজ্ঞার শিকলে বন্দী থেকেও ইরান বারবার শিখিয়েছে, শত্রুর দুর্বলতা খুঁজে বের করো, সেখানে আঘাত করো। হিজবুল্লাহ সেই পাঠটাই নিখুঁতভাবে প্রয়োগ করেছে। ইসরায়েলের সামরিক বিমান প্রতিরক্ষা কমান্ডের সাবেক প্রধান রান কোচাভ নিজেই স্বীকার করেছেন ইসরায়েল ভুল করেছে। ইউক্রেন যুদ্ধে ফাইবার অপটিক ড্রোনের উত্থান দেখেও তারা ধরে নেয়নি যে ইরানের মিত্ররা এটা ব্যবহার করবে। এটা হলো সেই অবস্থা, পাশের বাড়িতে আগুন লাগছে আর আপনি ভাবছেন আমার বাড়িতে লাগবে না। ইসরায়েল বছরের পর বছর রকেট আর ক্ষেপণাস্ত্র ঠেকানোর দিকে মনোযোগ দিয়েছে। সেদিক থেকে তারা সত্যিই অনেক এগিয়েছে। আয়রন ডোম একটা অসাধারণ প্রযুক্তি, কেউ তা অস্বীকার করবে না। কিন্তু যুদ্ধ কখনো এক জায়গায় থাকে না, যুদ্ধ শেখে বিকশিত হয়। আর হিজবুল্লাহ ঠিক সেই জায়গায় আঘাত করেছে যেখানে ইসরায়েলের চোখ ছিল না। কেন এই ড্রোন আলাদা? সাধারণ ড্রোন উঁচু দিয়ে উড়ে, রাডার ধরে ফেলে, মিসাইল ছোড়া হয়, কাজ শেষ। কিন্তু ফাইবার অপটিক ড্রোন উড়ে একদম মাটির কাছ দিয়ে, এত নিচু যে রাডার অনেক সময় ধরতেই পারে না, আর যদি ধরেও ততক্ষণে দেরি হয়ে গেছে। কোচাভ নিজেই বললেন এগুলো খুব নিচু দিয়ে এবং খুব দ্রুত উড়ে। এগুলো এত ছোট যে শনাক্ত করা কঠিন, আর শনাক্ত করার পরেও গতিপথ অনুসরণ করা দুরূহ। ইসরায়েলি সেনাদের গাড়িতে এখন লোহার জাল লাগানো হচ্ছে। বিলিয়ন ডলারের সামরিক বাহিনী, আর তারা ড্রোন ঠেকাতে গাড়িতে খাঁচা লাগাচ্ছে, যেন মুরগির খোঁয়ার বানাচ্ছে। উত্তর ইসরায়েলের ৭৮ বছরের শিক্ষক জেভিক গ্লিদাই বললেন, আমরা এই ড্রোনগুলো নিয়ে খুবই উদ্বিগ্ন, কারণ এগুলোকে গুলি করে নামানোর কোনো উপায় নেই। একদিন তার বাড়িতে একটা ড্রোন বিধ্বস্ত হলো, সাইরেন বাজেনি, কোনো সতর্কতা আসেনি। বোমা নিষ্ক্রিয়কারী দল এসে বলল, আপনার ভাগ্য ভালো। একটা সুতো, একটা ড্রোন, একটুকু বিস্ফোরক, এই তিনটা জিনিস দিয়ে প্রতিরোধের যে ভাষা লেখা হচ্ছে সেটা পড়তে পারছে না বিলিয়ন ডলারের সামরিক বাহিনী। ইরান শিখিয়েছে অভাবী উদ্ভাবনের মা। নিষেধাজ্ঞা যখন সামনের দরজা বন্ধ করে, তখন পেছনের জানালা দিয়ে ঢোকার পথ বের করতে হয়। হিজবুল্লাহ সেই পথেই হেঁটেছে। যুদ্ধ শেষ কাগজে কলমে, কিন্তু মনের ভেতর সেখানে এখন আগুন জ্বলছে থিকি থিকি। যুদ্ধবিরতির পর যুদ্ধক্ষেত্রে নেমে এসেছে এক অদ্ভুত নীরবতা। ঝড়ের আগে যেমন হাওয়া থেমে যায়, ঠিক তেমন। কারণ একটাই, বিশ্বাস নেই। বিশেষ করে যুক্তরাষ্ট্র আর তাদের প্রতিপক্ষের মধ্যে বিশ্বাসের বালাই নেই একেবারেই। এই নিস্তব্ধতার আড়ালে ইরান কিন্তু হাত গুটিয়ে বসেনি, বরং তারা তাদের কৌশল আরো সাং দিচ্ছে। প্রতিনিয়ত আপডেট হচ্ছে তাদের সামরিক পরিকল্পনা, নতুন করে সাজানো হচ্ছে টার্গেট তালিকা। যুদ্ধ শেষ হলেও প্রস্তুতি থেমে নেই, বরং আরো ধারালো। ইরানের সেনাবাহিনী এবং ইসলামিক রিভলিউশনারি গার্ড কর্পস IRGC এখন যেন ১০০তে বাঁধা। ১২ দিনের যুদ্ধ হোক বা ৪০ দিনের সংঘাত, সব জায়গায় তারা দেখিয়েছে এক অসাধারণ সমন্বয়, যেখানে প্রতিটি আঘাত হিসেব কষে নিখুঁতভাবে। তাদের কৌশলও চমকপ্রদ। প্রথমে শত্রু রাডার ধ্বংস করতে ছোড়া হয় মিসাইল, তারপর সে ফাঁক গলে ঢুকে পড়ে ড্রোন। আবার কখনো উল্টোটা, শত্রুকে কোনো সুযোগই দেওয়া হচ্ছে না। এই সমন্বিত আক্রমণে প্রতিপক্ষের প্রতিরক্ষা ব্যবস্থা কার্যত ভেঙে পড়ছে। শুধু আকাশে নয়, সমুদ্রেও একই দৃশ্য। হরমুজ প্রণালীর পশ্চিম অংশের নিরাপত্তা দেখছে IRGC, আর পূর্ব অংশ নিয়ন্ত্রণ করছে ইরানের নৌবাহিনী। এক হাতে তালি বাজে না, তাই দুই বাহিনীর এই যুগলবন্দিতেই তৈরি হয়েছে এক দুর্ভেদ্য প্রতিরক্ষা বলয়। কিন্তু যুদ্ধের নতুন ময়দান এখন আর শুধু মাটি, আকাশ বা সমুদ্র নয়, ডিজিটাল দুনিয়াও। এখানেই ইরান যেন নতুন এক অধ্যায়ের সূচনা করেছে। হান্দালা হ্যাক নামে একটি হ্যাকার গোষ্ঠী দাবি করেছে তারা পারস্য উপসাগরে অবস্থানরত মার্কিন নৌসেনাদের ব্যক্তিগত তথ্য হাতে পেয়েছে। শুধু দাবি নয়, মার্কিন সেনাদের ফোনে সরাসরি হুমকির বার্তাও পাঠানো হয়েছে। তোমাদের প্রতিটি পদক্ষেপ আমাদের নজরে, এমন বার্তা যেন আতঙ্ক ছড়িয়েছে। হোয়াটসঅ্যাপের সেই বার্তায় আরো বলা হয়েছে, খুব শিগগিরই শাহেদ ড্রোন ও খাইবার গাদের মিসাইল দিয়ে আঘাত হানা হবে। এমনকি সেনাদের নিজেদের পরিবারকে শেষবারের মতো বিদায় জানাতে বলা হয়েছে। যুদ্ধক্ষেত্রের গুলি নয়, এবার ভয় ঢুকছে মানুষের মনের ভেতর। মনের ভেতর আগুন ধরানোর এক নতুন কৌশল।
বিশেষজ্ঞরা বলছেন এই হান্দালা গোষ্ঠী ইরানের গোয়েন্দা সংস্থার সঙ্গেই যুক্ত। তারা শুধু তথ্য চুরি করছে না, চালাচ্ছে মনস্তাত্ত্বিক যুদ্ধ। মার্কিন নৌবাহিনী ইতিমধ্যেই তাদের সদস্যদের ফোন ও সোশ্যাল মিডিয়া ব্যবহারে সতর্কতা জারি করেছে। অন্যদিকে ইসরায়েলের সাবেক সেনাপ্রধান হার্জি হারেভির ডিভাইস হ্যাক করার দাবিও করেছে এই গোষ্ঠী। হাজার হাজার গোপন ছবি ও ভিডিও ফাঁসের কথা বলা হয়েছে, এমনকি ব্যক্তিগত জীবনের ছবিও প্রকাশ করা হয়েছে। যেন ঘরের খবর রাস্তায় চলে এসেছে, যা ইসরায়েলের নিরাপত্তা ব্যবস্থার জন্য বড় ধাক্কা। এইসব কিছুর মধ্যে স্পষ্ট যুদ্ধ বদলেছে। এখন আর শুধু বন্দুক বা বোমার লড়াই নয়, এটি তথ্যের, মনস্তত্ত্বের, প্রযুক্তির যুদ্ধ, যেখানে একটি স্মার্টফোনও হয়ে উঠতে পারে সবচেয়ে বড় অস্ত্র। আর এই নতুন যুগের যুদ্ধে ইরান নিজেকে তুলে ধরছে। তারা দেখিয়ে দিচ্ছে শুধু শক্তি নয়, বুদ্ধি আর পরিকল্পনায় শেষ পর্যন্ত খেলার মোড় ঘুরিয়ে দেয়। যুদ্ধ থেমেছে, কিন্তু খেলা এখনো চলছে। আর এই খেলায় ইরান যেন দাবার বোর্ডের সেই খেলোয়াড়, যে এক চাল আগেই সব হিসেব কষে রাখে। স্টারলিংকের জাল ছিঁড়ে দিল তেহরান। গোয়েন্দার খেলায় ইরানি শেষ হাসি হাসল। রাতের তেহরান শহর ঘুমিয়ে পড়েছে, রাস্তায় গাড়ির শব্দ কমে এসেছে। ইউসুফ আবাদ জেলার একটি সাধারণ অ্যাপার্টমেন্ট বিল্ডিং। বাইরে থেকে দেখলে পড়শির চোখে কিছুই ধরা পড়ার কথা নয়, কিন্তু সেই ভবনের একটা ফ্ল্যাটের দরজা ভেঙে যখন ইরানি পুলিশ ঢুকলো, তখন যা দেখলো তা রীতিমতো হতবাক করার মতো। ঘরের মেঝেতে ছড়ানো স্যাটেলাইট ডিভাইস, কোণে এনক্রিপ্টেড যোগাযোগের সরঞ্জাম, দেয়ালে মানচিত্র আর ল্যাপটপের স্ক্রিনে ভেসে উঠছে বিদেশি গোয়েন্দা সংস্থার সাথে চলমান কথোপকথন। এটা কোনো সিনেমার সেট নয়, এটা বাস্তব, এবং এটাই ছিল আমেরিকার স্টারলিংক স্যাটেলাইট ইন্টারনেট ব্যবহার করে গড়ে ওঠা একটি পূর্ণাঙ্গ গুপ্তচর নেটওয়ার্কের কেন্দ্রবিন্দু। এক ঝটকায় সেই নেটওয়ার্ক গুড়িয়ে দিল তেহরান, আর বিশ্বকে জানিয়ে দিল এই মাটিতে শত্রুর চোখ বেশিক্ষণ খোলা থাকে না। স্টারলিংককে অনেকে চেনেন শুধু একটি দ্রুতগতির ইন্টারনেট সেবা হিসেবে, কিন্তু এর আসল শক্তি অন্য জায়গায়। এটা স্থানীয় নেটওয়ার্ককে সম্পূর্ণ পাশ কাটিয়ে সরাসরি মহাকাশের স্যাটেলাইটের মাধ্যমে তথ্য আদান প্রদান করতে পারে। মানে কোনো দেশের সরকার চাইলেও সহজে এটা নজরদারি করতে পারে না, আটকাতে পারে না, ট্র্যাক করতে পারে না। ইরানের মতো দেশে, যেখানে তথ্যের উপর রাষ্ট্রের লোহার মুঠো, যেখানে ইন্টারনেট নিয়ন্ত্রণ রাষ্ট্রীয় নিরাপত্তার অংশ, সেখানে স্টারলিংক হয়ে উঠেছিল বিদেশি গোয়েন্দাদের স্বপ্নের অস্ত্র। ধরা যাবে না, বোঝা যাবে না, থামানো যাবে না, এমনই ধারণা ছিল। কিন্তু ইরান সেই ধারণাটাই ভেঙে দিল। তেহরানের ইউসুফ আবাদের সেই অ্যাপার্টমেন্ট থেকে গ্রেফতারকৃতরা শুধু ছবি বা বার্তা পাঠাচ্ছিল না, পাঠাচ্ছিল সংবেদনশীল স্থানের তথ্য, কৌশলগত, সামরিক, রাষ্ট্রীয় গোপনীয়তা। গন্তব্য ছিল বিদেশে বসে থাকা তথাকথিত শত্রু নেটওয়ার্ক। সিরাজের কাছে ইস্তান প্রদেশেও একই চিত্র। আলাদা আরেক সন্দেহভাজনকে হাতে নাতে ধরল পুলিশ। হাতে স্টারলিংক ডিভাইস, মুখে বিদেশি যোগ সাজসের স্বীকারোক্তি। সেও একইভাবে সংবেদনশীল এলাকার ছবি ও ভিডিও পাচার করছিল বাইরে। তেহরান এবার স্পষ্ট ভাষায় জানিয়ে দিল, আকাশপথে চরবৃত্তি চললেও জবাব আসবে মাটি ফুঁড়ে। আধুনিক গোয়েন্দাগিরির সংজ্ঞাটাই বদলে যাচ্ছে, আর ইরান সেই নতুন সংজ্ঞার সাথে তাল মিলিয়ে নিজেকে প্রস্তুত করে ফেলেছে। এটা শুধু কয়েকজনের গ্রেফতার নয়, এটা একটি বার্তা। প্রযুক্তি যতই উন্নত হোক, ইরানের নিরাপত্তা বলয় ভেদ করা সহজ নয়। হরমুজের চাবি ইরানের হাতে। ট্রাম্পের ঘুম উড়ে গেছে। গোয়েন্দা নাটকের মাঝে আরেক রণাঙ্গনে সরব তেহরান। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আলোচনার প্রস্তাব পাঠিয়েছেন। ইরান সেই প্রস্তাব যাচাই করছে, তবে নিজের শর্তে, নিজের ছন্দে। পাকিস্তানকে মধ্যস্থতাকারী রেখে তেহরান জানিয়েছে, আমেরিকা যদি অবরোধ তুলে নেয়, যুদ্ধ বন্ধ করে, তাহলে হরমুজ প্রণালী খুলে দেওয়া হবে। ট্রাম্প এখনও সেই প্রস্তাব গিলতে পারেননি, কারণ গিলতে গেলে গলায় আটকায়। কারণ এই প্রস্তাব মানা মানে স্বীকার করে নেওয়া ইরান হেরে যায়নি। একটু থামো, হরমুজ প্রণালীর ভূগোলটা বুঝুন। পারস্য উপসাগর থেকে বিশ্বের বাকি অংশে তেল পাঠানোর একমাত্র জলপথ এটি। প্রতিদিন প্রায় 2 কোটি ব্যারেল তেল এই সরু পথ দিয়ে বয়ে যায়। সৌদি আরব, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, সবার তেল এই একটাই দরজা দিয়ে বের হয়। সেই দরজার চাবি এখন ইরানের হাতে। ইরান পরিষ্কার বলছে, হরমুজে আমাদের পদক্ষেপ আন্তর্জাতিক সামুদ্রিক আইনের আলোয় সম্পূর্ণ বৈধ। ইরান 1982 সালের জাতিসংঘের সমুদ্র আইন কনভেনশনের পক্ষ নয়, তাই সেই চুক্তি তার উপর চাপিয়ে দেওয়া যাবে না। আর যদি কোনো বিপর্যয় ঘটে, তার দায় আক্রমণকারীদের, আমেরিকার ও দোসরদের। এই ভাষা দুর্বলের নয়, এই ভাষা সেই মানুষের যে জানে তার হাতে তুরুপের তাস আছে। পুতিনের হাত ইরানের পিঠে। মস্কো তেহরান অক্ষ এখন লোহার মতো শক্ত। সেন্ট পিটার্সবার্গের সোনালী হল ঘরে ক্যামেরার ফ্ল্যাশ চলছে। টেবিলের এপাশে ভ্লাদিমির পুতিন, ওপাশে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস ইরাকচি। 2 হাত মেলানোর সেই ছবি শুধু একটি কূটনৈতিক সাক্ষাতের ছবি নয়, এটি একটি বিশ্ব ব্যবস্থার নতুন মেরুকরণের দলিল। পুতিন সেদিন যা বললেন তা রীতিমতো কবিতার মতো। বললেন, ইরানের জনগণ যে অসীম সাহস আর বীরত্বের সাথে নিজেদের স্বাধীন
স্বাধীনতা রক্ষা করছে তা ইতিহাসের পাতায় স্বর্ণাক্ষরে লেখা থাকবে। বললেন, এই কঠিন সময় রাশিয়া ইরানের পাশে ছিল, আছে এবং থাকবে। রাশিয়া ইরানের স্বার্থ রক্ষায় প্রতিটি প্রয়োজনীয় পদক্ষেপ নেবে। এর আগের সপ্তাহে ইরানের সর্বোচ্চ নেতা খামেনি পুতিনকে সরাসরি হাতে লেখা চিঠি পাঠিয়েছেন। কূটনীতির দুনিয়ায় এর মানে কি? মানে হলো এই সম্পর্ক এখন আর আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ নয়, এটি ব্যক্তিগত, গভীর, কৌশলগত। ইরাককে ফিরে এলেন একটি বার্তা নিয়ে। বললেন, সত্যিকারের বন্ধু চেনা যায় বিপদের দিনে। রাশিয়া সেই বিরল বন্ধু যে ঝড়ের রাতে দরজা খুলে দাঁড়িয়ে থাকে। আমেরিকা আর ইসরায়েলের হামলার মুখে যখন বিশ্বের অনেক দেশ নিরাপদ দূরত্বে সরে গেছে, তখন মস্কো এগিয়ে এসেছে বুক টান করে। এই মৈত্রী শুধু কথার নয়, সামরিক সহযোগিতা, অর্থনৈতিক অংশীদারিত্ব, কূটনৈতিক সমর্থন, সব মিলিয়ে মস্কো তেহরান অক্ষ এখন এমন এক শক্তি যাকে হিসেবের বাইরে রাখার উপায় নেই। তথ্যযুদ্ধে ইরানের নতুন অধ্যায়। শেষ কথা বলেনি তেহরান। স্টার্লিং ধরা পড়েছে, হরমুজের চাবি হাতে আছে, পুতিনের কাঁধ পাশে আছে, তবু ইরান চারদিক থেকে চাপে। মার্কিন নিষেধাজ্ঞা, ইসরায়েলি হামলা, পশ্চিমা একঘরে করার চেষ্টা। কিন্তু ইতিহাস বলে ইরান চাপে গলে যাওয়া জাতি নয়। হাজার বছরের সভ্যতার উত্তরাধিকারী এই দেশ জানে কিভাবে ঝড় পার করতে হয়। স্টার্লিং নেটওয়ার্ক ধ্বংস করে তারা প্রমাণ করলো আধুনিক প্রযুক্তির যুদ্ধেও তারা প্রস্তুত। হরমুজের দরজায় দাঁড়িয়ে তারা জানান দিল অর্থনৈতিক অস্ত্রও তাদের কাছে আছে। আর পুতিনের সাথে হাত মিলিয়ে তারা বলল, কূটনৈতিক ময়দানেও একা নয় তেহরান। এই তিনটি ঘটনা আলাদা নয়, এগুলো একটাই গল্পের তিনটি অধ্যায়। সেই গল্পের নাম ইরান এখনো হার মানেনি। তেহরানের বার্তা পরিষ্কার, এই মাটিতে খেলতে এলে নিজের ঘুঁকে হারাতে হবে। আর সেই খেলায় শেষ হাসি কে হাসবে সেটা সময়ই বলবে। তবে এই মুহূর্তে ইরান যেভাবে দাঁড়িয়ে আছে তাতে সহজ জয়ের আশা করা বোকামি। একদিকে আমেরিকার রণতরী হুঙ্কার ছাড়ছে হরমুজ প্রণালীতে, অন্যদিকে চীন নীরবে কিন্তু দৃঢ়ভাবে দাঁড়িয়ে আছে ইরানের পাশে। চীনের বেইজিং থেকে এলো এক বজ্রপাতের মতো নির্দেশ, ইরানে থাকা সমস্ত চীনা নাগরিক এক্ষুনি সরে পড়ো, তাৎক্ষণিকভাবে নিরাপদ স্থানে চলে যাও। এই কথাগুলো শুনতে সাদামাটা মনে হলেও কূটনৈতিক দুনিয়ায় এর মানে অনেক গভীর। কূটনীতির ভাষায় এই ধরনের নির্দেশ মানে একটাই, যুদ্ধের দামামা বাজতে শুরু করেছে এবং সময় ফুরিয়ে আসছে। চীনের দূতাবাস সাফ জানিয়ে দিয়েছে নাগরিকরা যেন সর্বদা সজাগ থাকে, চলাফেরা সীমিত রাখে এবং সামরিক এলাকা বা স্পর্শকাতর স্থাপনার ধারে কাছেও না যায়। এই সতর্কবার্তা শুধু নিরাপত্তার কথা বলছে না, এটা বলছে বিপদ এখন দরজার ওপাশে নয়, একেবারে ঘরের ভেতর ঢুকে পড়েছে। চীনের দূতাবাস ইরানের পরিস্থিতিকে বলছে দীর্ঘমেয়াদী, জটিল ও ক্রমশ ভয়াবহ হয়ে ওঠা সংকট। এই ভাষা কোনো সাধারণ সতর্কবার্তার ভাষা নয়, এ হলো যুদ্ধের ঠিক আগের মুহূর্তের শেষ হুঁশিয়ারি। ইতিহাস বলে যখন বড় শক্তিগুলো তাদের নাগরিকদের সরিয়ে নেয় তখন পরবর্তী পদক্ষেপটি প্রায়ই বোমা হয়ে আসে। কিন্তু চীন কি শুধু পালাচ্ছে? কখনো না। ড্রাগনের এই চাল অনেক বেশি সূক্ষ্ম এবং অনেক বেশি ভয়ঙ্কর। কূটনীতির মঞ্চে চীন একদিকে নাগরিকদের সরিয়ে নিচ্ছে আর অন্যদিকে আমেরিকার একতরফা নিষেধাজ্ঞাকে বেআইনি বলে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছে। বেইজিং স্পষ্ট জানিয়ে দিয়েছে জাতিসংঘের অনুমোদন ছাড়া যে কোনো অবরোধ তাদের কাছে কাগজের বাঘের মতো অর্থহীন এবং গ্রহণযোগ্য নয়। চীনের বিদেশমন্ত্রী সরাসরি বলেছেন, আমরা আমাদের উদ্যোগের বৈধ অধিকার এবং স্বার্থ দৃঢ়ভাবে রক্ষা করব। এই দ্বিমুখী কৌশল আসলে দাবার সেই চাল, যেখানে ঘুঁটি সরানো হয় কিন্তু রাজা নিরাপদ থাকে। একটি চোখ থাকে মাঠের ওপর আর একটি চোখ থাকে ভবিষ্যতের উপর। চীন জানে ইরানের সাথে তার সম্পর্ক শুধু কূটনৈতিক নয়, লক্ষ লক্ষ ব্যারেল তেল, বিলিয়ন ডলারের বিনিয়োগ এবং বেল্ট অ্যান্ড রোড উদ্যোগের মেরুদণ্ড জড়িয়ে আছে এই সম্পর্কের সাথে। ইরানকে ছেড়ে দেওয়া মানে নিজের পায়ে কুড়াল মারা। তাই চীন এক অদ্ভুত খেলা খেলছে। বাইরে থেকে দেখলে মনে হচ্ছে সরে যাচ্ছে, কিন্তু আসলে সে তার অবস্থান আরো মজবুত করছে। অস্ট্রেলিয়ার সাথে ব্যাপক কৌশলগত অংশীদারিত্ব আলোচনা চলছে, পাশাপাশি এ যেন এক হাতে ঢাল আরেক হাতে তলোয়ার। ইরানের বুকের পাটা অবরোধের মুখে তেলের ট্যাঙ্কার। এখানেই ঘটে গেল সেই ঘটনা যা আমেরিকার গালে এক জোরালো চপেটাঘাত। মার্কিন রণতরীর চোখের সামনে দিয়ে কোনো লুকোচুরি ছাড়া ট্র্যাকিং সিস্টেম চালু রেখে একটি বিশাল আকারে ইরানি তেলবাহী ট্যাঙ্কার সরাসরি ঢুকে পড়ল ইরানের জনসীমায়। এই জাহাজটি VLCC ভ্যারি লার্জ ক্রুজ ক্যারিয়ার, যার পেটে ধরে 20 লাখ ব্যারেল তেল। এ যেন সিংহের খাঁচার সামনে দাঁড়িয়ে বুড়ো আঙুল দেখানো। শুধু তাই নয়, এর আগেই 14 এপ্রিল চীনের একটি নিষেধাজ্ঞাভুক্ত ট্যাঙ্কার হরমুজ পেরিয়ে গিয়েছিল মার্কিন অবরোধ কার্যকর হওয়ার ঠিক পরদিন। রিচ স্টারি নামের সেই জাহাজ আরব আমিরাত থেকে 2,50,000 ব্যারেল ম্যাথানল বোঝাই করে মার্কিন নৌবলয়ের পাশ দিয়ে অনায়াসে বেরিয়ে গেছে।
ইতিহাস বলে যে যুদ্ধ শুরু হয় গর্জনে, তার শেষ হয় নীরব কূটনীতির টেবিলে। ইরান এবার একা লড়েনি, পেছনে ছিল চীনের নীরব কিন্তু অটল ছায়া। চীনের প্রতিটি পদক্ষেপ, নাগরিক সরানো থেকে শুরু করে নিষেধাজ্ঞার বিরোধিতা পর্যন্ত একটাই বার্তা দিচ্ছে, ইরানকে কোণঠাসা করা এত সহজ নয়। লোহার খাঁচায় সিংহকে বন্দী করলে সিংহ মরে না, সে শুধু রাগী হয়। আমেরিকা দশকের পর দশক ধরে ইরানকে নিষেধাজ্ঞার খাঁচায় পুড়ছে, ডলারের শিকল দিয়ে বেঁধেছে, আন্তর্জাতিক মঞ্চ থেকে ছুঁড়ে ফেলার চেষ্টা করেছে, কিন্তু তেহরান সেই খাঁচাকেই বানিয়ে নিয়েছে নিজের সিংহাসন। নিষেধাজ্ঞা একসময় ছিল আমেরিকার সবচেয়ে ধারালো অস্ত্র। কোনো দেশকে আন্তর্জাতিক অর্থব্যবস্থা থেকে কেটে বাদ দাও, সে এমনিতেই মাথা নোয়াবে, এই হিসাবেই চলছিল বছরের পর বছর। কিন্তু যুক্তরাষ্ট্র ইসরায়েল যুদ্ধ সেই হিসাবের খাতাটাকে উল্টে দিয়েছে। বিশ্লেষকরা এখন এক বাক্যে বলছেন, নিষেধাজ্ঞা তার ধার হারিয়েছে। আমেরিকার শক্তির মূল রহস্য একটাই, ডলার। বিশ্বের ৮০% তেল কেনাবেচা হয় ডলারে। বৈশ্বিক রিজার্ভের ৫৭% এখনো ডলারে বাঁধা। এই একচেটিয়া দাপটকে ব্যবহার করেই ওয়াশিংটন যুগের পর যুগ ইরানের নাকে দড়ি পরিয়ে রেখেছে। কিন্তু ইরান এখন সেই দড়ি কাটছে, এবং এমন ছুরি দিয়ে কাটছে যেটা অদৃশ্য, যেটা ধরা যায় না, যেটার কোনো ঠিকানা নেই। নাম তার ক্রিপ্টোকারেন্সি। চেইন অ্যানালাইসিসের তথ্য চমকে দেওয়ার মতো। ২০২৫ সালে নিষেধাজ্ঞাভুক্ত প্রতিষ্ঠানগুলোতে ক্রিপ্টোর প্রবাহ বেড়েছে ৬৯৪%, ৫৯ বিলিয়ন থেকে ১,১৫৪ বিলিয়ন ডলার। ইরান সেই ক্রিপ্টোকে রূপান্তর করছে চীনের রেনমিনবিতে, আর সেই অর্থ দিয়ে রাশিয়া ও এশিয়ার দেশগুলোর সাথে চালিয়ে যাচ্ছে বাণিজ্য। ডলারকে সম্পূর্ণ পাশ কাটে। ব্লকচেইনের গলিপথ দিয়ে ইরান গড়ে তুলছে এক সমান্তরাল অর্থনীতি, যেখানে আমেরিকার পদচিহ্নও পৌঁছায় না। হরমুজ প্রণালী পৃথিবীর শক্তির শিরা। এই সরু জলপথ দিয়ে প্রতিদিন যে পরিমাণ তেল বয়ে যায় তার মূল্য কল্পনাও করা কঠিন। আর এই কণ্ঠনালীর নিয়ন্ত্রণ ইরানের হাতে। এটা ভূগোলের দান, কেউ কেড়ে নিতে পারবে না। ইরান এখন সেই ভূগোলকে অর্থনীতিতে পরিণত করেছে। হরমুজ দিয়ে যাওয়া প্রতিটি জাহাজ থেকে ব্যারেল প্রতি ফি আদায় হচ্ছে, পরিশোধ করতে হচ্ছে বিটকয়েন অথবা রেনমিনবিতে, ডলারে নয়। উপসাগরীয় অঞ্চলে এখন ভাসছে প্রায় ১৭৫ মিলিয়ন ব্যারেল তেলবাহী জাহাজ। এই বিশাল বহর থেকে আংশিক রাজস্ব আদায়ও হাজার কোটি ডলারের সমান। আমেরিকা অবরোধ দিয়েছে সমুদ্রে, আর ইরান সেই সমুদ্র থেকেই রাজস্ব তুলছে। এর চেয়ে বড় শ্লেষ আর কি হতে পারে? ব্যাংক নেই, কাগজ নেই, রেকর্ড নেই। হাওয়ালা পদ্ধতিতে অর্থ হাওয়ায় মিলিয়ে যায় এক প্রান্তে, আর অন্য প্রান্তে প্রকট হয়ে ওঠে কোনো নিশানা ছাড়াই। এই প্রাচীন পদ্ধতি আজ নতুন জীবন পেয়েছে। ইরান বিশ্বের বিভিন্ন দেশে শেল কোম্পানি খুলেছে, বিশ্বস্ত নেটওয়ার্ক তৈরি করেছে, পারস্পরিক লাভের সম্পর্ক বুনেছে। যেসব দেশ এই জালে যুক্ত তারাও লাভবান হচ্ছে, তাই বেরিয়ে যাওয়ার কোনো কারণ তারা খুঁজে পাচ্ছে না। পণ্য বিনিময়ের পথও আবার খুলেছে। শ্রীলঙ্কার সাথে চায়ের বিনিময়ে ঋণ শোধ হয়েছে। পাকিস্তান, ভারত, রাশিয়ার সাথে বার্টার চুক্তির দরজা খুলছে একের পর এক। হরমুজকেও ভবিষ্যতে এই বিনিময় অর্থনীতির কেন্দ্র হিসেবে গড়ে তোলার পরিকল্পনা চলছে। বিশেষজ্ঞরা বলছেন, এই যুদ্ধের সবচেয়ে বড় বিড়ম্বনা হলো যারা ফাঁদ পেতেছিল তারা নিজেরাই ফাঁদে পড়েছে। ইরানকে একঘরে করতে গিয়ে তার বিকল্প নেটওয়ার্ক আন্তর্জাতিকভাবে আরো বিস্তৃত হয়েছে। ডলারের ঘর ভাঙতে গিয়ে রেনমিনবির ঘর আরো মজবুত হয়েছে। ডলারের পতন রাতারাতি আসবে না। রেনমিনবির অংশ এখনো মাত্র 2%, কিন্তু যে বীজ আজ বোনা হচ্ছে সেই বীজ থেকে একদিন এমন এক বৃক্ষ জন্মাবে যার ছায়ায় আমেরিকার নিষেধাজ্ঞার অস্ত্র চিরতরে মরিচা ধরে যাবে। মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম এশিয়ার মরুভূমিতে এমন এক গোলক ধাঁধায় পা রেখেছে যা এখন তাদের জন্য মরার উপর খাড়ার ঘা হয়ে দাঁড়িয়েছে। ইরানের বিরুদ্ধে তাদের দীর্ঘস্থায়ী এই সংঘাত কেবল একটি যুদ্ধ নয়, বরং এটি ছিল এক সুদূর প্রসারী কৌশলগত ফাঁদ। ইরান যেন এক দক্ষ জাদুকর, যারা মার্কিন দম ফেরে তাসের ঘরকে ধুলোয় মিশিয়ে দিয়েছে। ওয়াশিংটন যখন ইরানের বিরুদ্ধে তাদের সমরাষ্ট্রের প্রদর্শনীতে ব্যস্ত, তখন তারা হয়তো ঘুণাক্ষরেও ভাবেনি যে এই খেলা তাদের নিজেদেরই বুমেরাংতে ফিরবে। তেহরানের অদম্য প্রতিরোধ ওয়াশিংটনকে বাধ্য করেছে তাদের মূল্যবান ও দুর্লভ গোলাবারুদের ভান্ডার নিঃশেষ করতে। কেবল ৩৯ দিনের সংক্ষিপ্ত সময়ে মার্কিন বাহিনী যে পরিমাণ প্যাট্রিয়ট ইন্টারসেপ্টর, টমাহক ক্রুজ মিসাইল এবং SM-6 সিস্টেম ব্যবহার করেছে তা মার্কিন প্রতিরক্ষা কাঠামোর মেরুদণ্ড কাঁপিয়ে দিয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, মার্কিন বাহিনীর এই অতি উৎসাহী গোলাবারুদ ব্যবহার এখন তাদের অস্তিত্ব সংকটের মুখে ফেলেছে। ইরান কেবল মার্কিন প্রতিরক্ষা ব্যবস্থাকে চ্যালেঞ্জ করেনি, বরং তাদের অর্থনৈতিক ও সামরিক সক্ষমতার হাটে হাঁড়ি ভেঙে দিয়েছে। ইরানকে পরাস্ত করার
নেশায় ওয়াশিংটন যখন তাদের মজুত করা গোলাবারুদের অর্ধেকে খরচ করে ফেলেছে, তখন এটি স্পষ্ট যে তারা যুদ্ধের ময়দানে জয়ী হওয়ার বদলে নিজেদেরই সর্বশান্ত করছে। ইরান এখানে নায়ক, কারণ তারা মার্কিন শক্তির অপচয় ঘটিয়ে বিশ্বকে দেখিয়ে দিয়েছে যে পরাশক্তির দম্ভ কত দ্রুত ধূলিসাৎ হতে পারে। এদিকে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের উত্থান এখন মার্কিনীদের জন্য আগুনে ঘি ঢালার মতো পরিস্থিতি তৈরি করেছে। একদিকে মধ্যপ্রাচ্যে ইরানের সাথে লড়তে গিয়ে ওয়াশিংটনের হাত খালি, অন্যদিকে দক্ষিণ চীন সাগরে চীনের দাপট। বাতিকতান 2026 মহড়া চলাকালীন চীনের লিনন ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপের উপস্থিতি এবং টাইপ 055 ডেস্ট্রয়ারের মহড়া যেন মার্কিনীদের জন্য এক দুঃস্বপ্ন। এই টাইপ 055 রণতরী এখন এশিয়ার বৃহত্তম ভাসমান অস্ত্রাগার, যা মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ারের জন্য এক মরণ ফাঁদ। খবর উঠেছে বেজিং তাদের YJ-20 হাইপারসনিক মিসাইল মহড়ায় ব্যবহার করেছে, যার গতি শব্দের চেয়ে 6 গুণ বেশি। এই মিসাইল মার্কিনীদের ঘুম কেড়ে নিয়েছে, কারণ এর পাল্লায় থাকা যে কোনো লক্ষ্যবস্তু মুহূর্তের মধ্যে ভস্মীভূত হতে পারে। মার্কিন যুক্তরাষ্ট্র এখন শাখের করাতের মতো পরিস্থিতির মুখোমুখি। একদিকে ইরানের বিরুদ্ধে লড়তে গিয়ে নিজেদের সামরিক ভান্ডার ক্ষয় করছে, অন্যদিকে প্রশান্ত মহাসাগরে চীনের সাথে পাল্লা দিতে হিমশিম খাচ্ছে। ইরানের প্রতি মার্কিন দৃষ্টিভঙ্গি এখন বজ্র আটনি ফসকা গেরোয়ের মতো। তারা ভেবেছিল দ্রুত জয় পাবে, কিন্তু বাস্তবতা বলছে উল্টো কথা। ইরান আজ বিশ্ব রাজনীতির সেই শক্তি কেন্দ্র যারা মার্কিনীদের অজেয় হওয়ার দর্প চূর্ণ করে দিয়েছে। তাদের কারণেই আজ মার্কিন যুক্তরাষ্ট্র প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে তাদের আধিপত্য বজায় রাখতে আকাশ পাতাল ভাবছে। ইরান তো কেবল একটি দেশ নয়, তারা সেই অপরাজেয় শক্তি যারা মার্কিন সাম্রাজ্যবাদের গায়ে কাঁটা হয়ে দাঁড়িয়েছে। ওয়াশিংটন এখন বুঝতে পারছে তারা কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, বরং এমন এক কৌশলের সাথে খেলছে যার শেষ কোথায় তা তাদের অজানা। ইরান আজ তাদের সুচিন্তিত কৌশলে গোটা মার্কিন সামরিক পরিকল্পনাকে তছনছ করে দিয়েছে। একটি দেশ যদি বছরের পর বছর ধরে যুদ্ধের জন্য নিজেকে গড়ে তোলে, তাহলে শত্রুর অবরোধ তার কাছে শুধুই কাগজের বেড়া। মধ্যপ্রাচ্যের উত্তপ্ত বালুচরে দাঁড়িয়ে ইরান ঠিক সেই কাজটিই করছে। আমেরিকার রক্তচক্ষু উপেক্ষা করে, বুক টান করে, মাথা উঁচু করে। ইতিহাস সাক্ষী যে জাতি মরণপণ লড়াই করে তাকে শুধু অবরোধ দিয়ে নতজানু করা যায় না। মাটির নিচে লুকানো শক্তির পাহাড়। রাশিয়ার পার্লামেন্টের জ্যেষ্ঠ সদস্য অ্যালেক্সি পুশকভ ফাঁস করে দিয়েছেন এক চমকপ্রদ তথ্য। তার দাবি, ইরানের হাতে রয়েছে হাজার হাজার ড্রোন ও ক্ষেপণাস্ত্র। শুধু সংখ্যায় নয়, এই অস্ত্র ভাণ্ডারের বড় অংশ মাটির গভীরে লুকানো, যা শনাক্ত করা বা ধ্বংস করা প্রায় অসম্ভব। ক্ষেপণাস্ত্র ব্যবস্থাগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে দেশ জুড়ে। তৈরি করা হয়েছে একটি সুরক্ষিত ও বিস্তৃত নেটওয়ার্ক। ইরান কেবল সামরিকভাবে নয়, অর্থনৈতিক ও কৌশলগতভাবেও বছরের পর বছর ধরে এই লড়াইয়ের জন্য নিজেকে তিলে তিলে গড়ে তুলেছে। এটা এক রাতের প্রস্তুতি নয়, এটা দশকের পর দশকের সাধনা। পুশকভ একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্থক্য তুলে ধরেছেন। আমেরিকার কাছে এটি পছন্দের যুদ্ধ, রাজনীতি ও কৌশলের খেলা, কিন্তু ইরানের কাছে এটি অস্তিত্বের লড়াই, টিকে থাকার প্রশ্ন। আর অস্তিত্ব রক্ষার লড়াইয়ে মানুষ যতদূর যাওয়া দরকার ততদূর যায়, এমনকি তারও বেশি। ইতিহাস সেই সাক্ষ্যই দেয়। পুশকভ আরও ইঙ্গিত দিয়েছেন আমেরিকার ভেতরেও এই সংঘাত বাড়ানোর সিদ্ধান্ত নিয়ে সমালোচনা বাড়ছে, অর্থাৎ ঘরে বাইরে দুই দিক থেকেই চাপ সামলাতে হচ্ছে ওয়াশিংটনকে। কূটনীতির চালে এগিয়ে তেহরান। কূটনৈতিক রণাঙ্গনেও ইরান একের পর এক চাল চালছে, দাবা খেলার মতো শান্ত, কিন্তু ভেতরে ভেতরে দৃঢ়। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ছুটে গেছেন মস্কোয় সরাসরি প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে বৈঠকের আশায়। এর আগে পাকিস্তান ও ওমানেও ঘুরে এসেছেন তিনি। প্রতিটি সফরে একটাই বার্তা, ইরান একা নয়, ইরানের পাশে বন্ধু আছে। হরমুজ প্রণালীর নিরাপদ যাত্রা নিশ্চিত করতে ওমানের সঙ্গে নতুন আইনি কাঠামো তৈরির আলোচনাও জোরে সরিয়ে গিয়েছে। দুই উপকূলীয় দেশ হিসেবে ইরান ও ওমান এই প্রণালীতে অভিন্ন স্বার্থ রাখে, আর সেই অভিন্ন স্বার্থের জায়গায় দুই দেশ এক সুরে কথা বলতে রাজি হয়েছে। আরাকচি স্বয়ং বলেছেন, হরমুজ এখন বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলোর একটি, আর এই প্রণালীর চাবিকাঠি ইরানের হাতে। 3 ধাপের শর্ত, ভিক্ষার থালা নয়, রাজার দাবি। ইরান এখন 3 ধাপের একটি কাঠামো মধ্যস্থতাকারীদের মাধ্যমে ওয়াশিংটনের কাছে পাঠিয়েছে। প্রথম ধাপে চাই মার্কিন ইসরায়েলি আগ্রাসন বন্ধের নিশ্চিত গ্যারান্টি, ইরান ও লেবাননের বিরুদ্ধে কোনো সামরিক পদক্ষেপ নেওয়া হবে না। দ্বিতীয় ধাপে হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা। বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ এই জলপথের নিয়ন্ত্রণ কিভাবে হবে সেটা ঠিক করার অধিকার ইরান নিজের হাতে রাখতে চায়, এবং কেবল এই দুটি ধাপ সফলভাবে পার হলেই তৃতীয় ধাপে পারমাণবিক আলোচনায় বসার সুযোগ মিলবে। ট্রাম্পের তাস, বাস্তবতার মাটিতে পড়ে ধুলো। ট্রাম্প গলা ফুলিয়ে বলছেন, আমাদের হাতে সব তাস, আমরা সব জিতেছি। ইসলামাবাদে দূত পাঠানোর পরিকল্পনা বাতিল করে তিনি আরো বলেছেন, ওরা নিজেরাই নিজেদের মধ্যে লড়াই করছে, ওরা ডাকলে আমি কথা বলবো। কিন্তু বাস্তবতা বলছে ভিন্ন কথা। শিপিং ডেটা, স্যাটেলাইট চিত্র আর ট্র্যাকিং তথ্য বলছে ইরানের তেল থামেনি, ইরানের কূটনীতি থামেনি, ইরানের সংকল্প থামেনি।
দিনের শেষে ইরান এক অপ্রতিদ্বন্দ্বী যোদ্ধার বেশি দাঁড়িয়ে আছে। মার্কিন দাদাগিরি আর কতদিন? যখন ট্রাম্প নিজের কর্মকর্তাদের সফর বাতিল করে ঘরে বসে সব কার্ড আমার হাতে বলে চিৎকার করেন, তখন তেহরান তার অদম্য সাহসে মাথা উঁচু করে টিকে থাকে। ইরান প্রমাণ করেছে যে বাংকার বাস্টার দিয়ে পাহাড় ধ্বংস করা সম্ভব হলেও একটি অকুতোভয় জাতির ইচ্ছাশক্তিকে ধ্বংস করা অসম্ভব। জনজান প্রদেশের মাটিতে পড়ে থাকা আমেরিকার সেই ভয়ঙ্কর অস্ত্রগুলো আজ কেবল নিথর ধাতবস্তু। যে GBU-57 বাংকার বাস্টার দিয়ে গোটা পাহাড় গুঁড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়েছিল, তা আজ ইরানের অদম্য প্রতিরোধের কাছে মাথা নত করেছে। মার্কিন সামরিক সক্ষমতার দম্ভ আজ ইরানের মাটিতে পড়ে গল্পের গরু গাছে চড়ার মতো হাস্যাস্পদ হয়ে উঠেছে। ইরানের ইসলামিক রিভলিউশনারি গার্ড কোর প্রমাণ করেছে মার্কিন সমর কৌশল আসলে কাগজে বাঘ। জনজানের যুদ্ধক্ষেত্রে উদ্ধার হওয়া ৯৫০০টিরও বেশি ক্লাস্টার বোমলেট এবং ৫২টি রকেট নিষ্ক্রিয় করা এটি কেবল প্রযুক্তিগত দক্ষতা নয়, এটি ইরানের ইস্পাত কঠিন সাহসের বহিঃপ্রকাশ। আমেরিকার অত্যাধুনিক F-15, F-16 আর F-35 যুদ্ধ বিমানগুলো আকাশে থেকে যা বর্ষণ করেছিল, তা ইরানের প্রতিরোধের দেয়ালে ধাক্কা খেয়ে কেবল আঙুর ফল টক হয়ে আছে। বাংকার বাস্টারগুলো আজ কোনো অট্টালিকা নয়, বরং নিজেদেরই ব্যর্থতার কবর খুলেছে। আর ইরান তারা এই ধ্বংসাবশেষ থেকে আমেরিকার প্রযুক্তির গোপন দিকগুলো উদ্ধার করে নিজেদের ভান্ডার সমৃদ্ধ করছে। একেই বলে বিপদ থেকে সুযোগ ছিনিয়ে আনা। ডোনাল্ড ট্রাম্প গলাবাজি করে বলছেন সব ট্রাম্প কার্ড আমাদের হাতে, কিন্তু পর্দার আড়ালে তার অস্থিরতা ঠিকই ফুটে উঠছে। মার্কিন দূতের সফর বাতিল করা, দীর্ঘ বিমান যাত্রার দোহাই দেয়া, এসবই তো ভয়ে গা ঢাকা দেওয়ার নামান্তর। ট্রাম্পের এই আচরণ যেন বিপদ বুঝে পিঠ টান দেওয়ার মতো। তিনি যখন বলছেন আমরা সব জিতে গেছি, তখন ওয়াশিংটনের অন্দরমহলে বসে চাউর হচ্ছে অন্য সত্য, আর সেই সত্যটি ফাঁস করেছে স্বয়ং তাদেরই এক গোপন মেমো। ওয়াশিংটনের আইন উপদেষ্টা রিড ডি রুবেনস্টাইনের ফাঁস হওয়া নথিতে বেরিয়ে এলো আসল চেহারা। ট্রাম্প বারবার বুক খুলিয়ে বলেছিলেন ইসরায়েলের কথায় আমি যুদ্ধ করছি না, কিন্তু মেমোয় পরিষ্কার লেখা এই যুদ্ধ আমেরিকার নিজস্ব কোনো রণকৌশল নয়, এটি ইসরায়েলের স্বার্থ রক্ষার এক করুণ আখ্যান। অর্থাৎ ইরানকে ঘেরাও করতে গিয়ে আমেরিকা এখন নিজেরাই নিজেদের জালে আটকে পড়েছে। এই মেমোই প্রমাণ করে ইরান কেবল একটি দেশের বিরুদ্ধে লড়ছে না, বরং লড়ছে এক গভীর ষড়যন্ত্রের বিপরীতে। ইরান আজ কেবল নিজের দেশের সীমানা রক্ষা করছে না, তারা সারা বিশ্বের সামনে মার্কিন নীতিমালার ভণ্ডামির হাটে হাড়ি ভেঙে দিচ্ছে। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি ওমান থেকে পাকিস্তান পুরো অঞ্চলে যেন এক দাবার ঘুঁটি চালছেন। তিনি আমেরিকার দম্ভের বিপরীতে শান্ত কিন্তু দৃঢ়। তার প্রতিটি পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে ইরান কোনো পুতুল নয়। ইরান এখন আর আকাশ কুসুম কল্পনায় ভাসছে না, বরং বাস্তবতার নিরিখে অঞ্চলটির নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নিতে বদ্ধপরিকর। আমেরিকার কোনো প্যারালাল প্ল্যান বা এয়ার স্ট্রাইক ইরানকে দমিয়ে রাখতে পারেনি, বরং ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা যে কতটা নিখুঁত তা প্রমাণ হয়েছে আকাশ থেকেই মার্কিন ক্রুজ মিসাইলগুলো খসিয়ে দেওয়ার মাধ্যমে। অবরোধের জাল ছিঁড়ে ইরানের তেলের স্রোত, যুক্তরাষ্ট্রের কঠোর নৌ অবরোধ, ইরানের কাছে সেটা যেন কাগজের বাঘ। ওয়াশিংটনের রক্তচক্ষু উপেক্ষা করে তেহরান চুপচাপ মিলিয়ন মিলিয়ন ব্যারেল তেল পাঠিয়ে দিচ্ছে বিশ্ববাজারে। স্যাটেলাইট চিত্র আর ট্র্যাকিং সংস্থাগুলোর তথ্য বলছে সাম্প্রতিক দিনগুলোতে ইরান অন্তত 46 লক্ষ ব্যারেল অপরিশোধিত তেল তাদের রপ্তানি টার্মিনালে লোড করেছে। এর মধ্যে প্রায় 40 লক্ষ ব্যারেল ইতোমধ্যে অবরোধের রেখা পেরিয়ে গেছে। কৌশলটা সহজ কিন্তু কার্যকর। অনেক ট্যাঙ্কার তাদের ট্রান্সপন্ডার অর্থাৎ অবস্থান নির্দেশক যন্ত্র বন্ধ করে অন্ধকারে গা ঢাকা দিয়ে সমুদ্র পথে এগিয়ে যাচ্ছে। হরমুজ প্রণালীর উত্তর উপকূলে ইরানের ভৌগোলিক অবস্থান এই কৌশলকে আরো সহজ করে দিয়েছে। রাতের আঁধারে যেন শিয়ালের মতো গর্ত খুঁড়ে বেরিয়ে পড়ছে ইরানের তেলবাহী জাহাজগুলো, আর মার্কিন নজরদারি তাকিয়ে থাকছে খালি হাতে। এই খবর ছড়িয়ে পড়তেই আন্তর্জাতিক বাজারে তেলের দাম নিয়ে যে আতঙ্ক ছিল তা অনেকটাই থিতু হয়েছে। প্রেডিকশন মার্কেটগুলোতে আগামী 30 এপ্রিলের মধ্যে তেলের দাম সর্বকালের সর্বোচ্চ পর্যায়ে পৌঁছানোর সম্ভাবনা 2% থেকে কমে 1.1% নেমে এসেছে। সরবরাহ পুরোপুরি বন্ধ না হওয়ায় বাজারে স্বস্তির নিঃশ্বাস ফিরেছে। কিন্তু ইরান শুধু তেল পাঠিয়েই ক্ষান্ত নয়। তেহরানের এক উচ্চপদস্থ কর্মকর্তা সরাসরি হুঁশিয়ারি দিয়েছেন, আমাদের একটি তেলের কূপ ক্ষতিগ্রস্ত হলে আমরা 4টি লক্ষ্যবস্তুতে আঘাত করব। এটা স্রেফ হুমকি নয়, এটা এক রণনীতির ঘোষণা। ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মদ বাঘের গালিবফ আরও স্পষ্ট করে বলেছেন, তেহরানের হাতে রয়েছে হরমুজ প্রণালী, বাব আল মান্দেব এবং গুরুত্বপূর্ণ পাইপলাইন নেটওয়ার্কের মতো কৌশলগত এনার্জি কার্ড। এই তাসগুলো ঠিকমতো খেললে বিশ্ব অর্থনীতিকে টলিয়ে দেওয়া মোটেই অসম্ভব নয়।
কূটনৈতিক ময়দানেও ইরানের পক্ষে সরব হচ্ছেন অনেকে। ভিয়েনায় নিযুক্ত রুশ প্রতিনিধি মিখাইল উলিয়ানভ মার্কিন অবরোধকে সরাসরি ব্ল্যাকমেল বলে অভিহিত করেছেন। তার মতে জোর জবরদস্তি দিয়ে ইরানকে নতজানু করার স্বপ্ন দেখা বোকামি। ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল বুসাউদিও নৌ চলাচলের স্বাধীনতা এবং আটক নাবিকদের মুক্তির জন্য কূটনৈতিক পথে হাঁটার আহ্বান জানিয়েছেন। অন্যদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করছেন ইরান শীঘ্রই বড় সংকটে পড়বে, কিন্তু শিপিং ডেটা বলছে উল্টো কথা। যতক্ষণ ইরান বিকল্প পথে তেল বাজারে পাঠাতে পারবে ততক্ষণ বিশ্ববাজারে দাম লাগাম ছাড়া হওয়ার সুযোগ কম। তবে ইরানকেও বেশ খেসারত দিতে হচ্ছে। ইন্টারনেট ব্ল্যাক আউটের কারণে দেশটির ডিজিটাল অর্থনীতি প্রতিদিন প্রায় $31 মিলিয়ন ক্ষতির মুখে পড়ছে। নেট ব্লকসের তথ্য অনুযায়ী প্রায় 2 মাস ধরে চলা এই ইন্টারনেট অচলাবস্থা ইরানি অর্থনীতির জন্য এক নজিরবিহীন সংকট তৈরি করেছে। তবে ইরান মাথা নোয়াচ্ছে না। অবরোধের দেয়াল ডিঙিয়ে তেলের স্রোত বইয়ে দেয়া, পাল্টা আঘাতের হুমকি আর কৌশলগত এনার্জি কার্ড হাতে রাখা, সব মিলিয়ে তেহরান স্পষ্ট বার্তা দিচ্ছে চাপে পড়লেই ভেঙে পড়ার দল তারা নয়। যতক্ষণ বিকল্প পথ খোলা থাকবে ততক্ষণ এই লড়াই চলবে। পারস্য উপসাগরের উত্তাল হাওয়ায় এখন নতুন একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। বুশহরে কি আবার জ্বলে উঠবে পরমাণু চুল্লির আলো? কারণ যুদ্ধের ধুলো কিছুটা থিতু হতে না হতেই ইরান হাত বাড়িয়েছে রাশিয়ার দিকে। মস্কোর পরমাণু বিশেষজ্ঞদের ফিরিয়ে আনার তোড়জোড় শুরু হয়েছে তেহরানে। এই একটি পদক্ষেপে স্পষ্ট ইরান ভাঙেনি, বরং নতুন সংকল্পে ঘুরে দাঁড়িয়েছে। আঘাত এসেছিল কিন্তু দমেনি ইরান। সাম্প্রতিক যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ বিমান বাহিনী বুশেহর পারমাণবিক কেন্দ্রকে লক্ষ্য করে কমপক্ষে 4 বার হামলা চালিয়েছে। শুধু ইরানকে আঘাত করাই নয়, পুরো উপসাগরীয় অঞ্চলকে তেজস্ক্রিয় বিপদের মুখে ঠেলে দেওয়ার এই নির্মম কৌশল দেখে শিউরে উঠেছিল খোদ জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষক সংস্থা IAEA। চুল্লি থেকে বিষাক্ত তেজস্ক্রিয় পদার্থ বাতাস ও পানিতে ছড়িয়ে পড়লে গোটা মধ্যপ্রাচ্য পরিণত হতো এক মৃত্যুকূপে। কিন্তু ইরানের তীব্র প্রতিরোধের লৌহ দেয়ালে সেই বিপদকে থামিয়ে দিয়েছে। এ যেন বাঘের গুহায় ঢুকে বাঘকেই ঘায়েল করার চেষ্টা, যা শেষ পর্যন্ত শিকারীকেই ফাঁদে ফেলেছে। হামলার ভয়ে রাশিয়া নিজের কিছু কর্মী সরিয়ে নিয়েছিল। নতুন 2টি ইউনিটের নির্মাণ কাজও সাময়িক স্থগিত হয়েছিল, কিন্তু ইরান থামেনি। যুদ্ধের আজ গায়ে মেখেও তেহরান ঘোষণা দিয়েছে 2029 সালের মধ্যে নতুন 2টি পারমাণবিক রিঅ্যাক্টরের কাজ শেষ করতেই হবে। 6 দশকের স্বপ্ন রাশিয়ার হাত ধরে পূর্ণতা। বুশেহর পারমাণবিক কেন্দ্রের গল্পটা শুধু বিজ্ঞানের নয়, এটা একটি জাতির অদম্য মনোবলের গল্প। 1975 সালে জার্মান কোম্পানির সাথে হাত মিলিয়ে এই কেন্দ্রের নির্মাণ শুরু হয়েছিল, কিন্তু রাজনৈতিক জটিলতার ফাঁদে পড়ে কাজ থমকে যায়। তখন পাশে এসে দাঁড়ায় রাশিয়া। পুতিনের দেশের সহায়তায় দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে 2011 সালে আলো জ্বালায় বুশেহর। মধ্যপ্রাচ্যের প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র হিসেবে ইতিহাসের পাতায় নাম লেখায় ইরান। 1000 মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করে দেশটির কোটি মানুষের ঘরে আলো পৌঁছে দিচ্ছে এই কেন্দ্র। 2017 সাল থেকে আরও 2টি নতুন ইউনিটের কাজ শুরু হয়েছে, এবারও রাশিয়ার কাঁধে ভর করে। শত শত রুশ প্রকৌশলী ও পরমাণু বিজ্ঞানী দীর্ঘদিন ধরে বুশেহরে কাজ করে আসছিলেন। ইরানে নিযুক্ত রাষ্ট্রদূত কাজেম জালানি এখন সরাসরি মস্কোর দরজায় কড়া নাড়ছেন। সেই বিশেষজ্ঞদের ফেরত পাঠান, কাজ শুরু করুন। 2029 সালের সময়সীমা মাথায় রাখুন। হামলার আসল উদ্দেশ্য কি ছিল? ইসরায়েল ও যুক্তরাষ্ট্র বহুদিন ধরে দাবি করে আসছে বুশেহরের কোনো গোপন কোণে সমৃদ্ধ ইউরেনিয়াম লুকিয়ে রেখেছে ইরান। পারমাণবিক অস্ত্র তৈরির পথে তেহরান নাকি বহু দূরে এগিয়ে গেছে। এই সন্দেহের বশেই বারবার বুশেহরকে নিশানা করা হয়েছে, কিন্তু ইরান সোজা কথায় বলেছে বেসামরিক কাজে বিদ্যুৎ উৎপাদনই একমাত্র লক্ষ্য। তাদের এই অবস্থান থেকে এক চুলও নড়ানো যায়নি। যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম ইরান ইন্টারন্যাশনাল 24 এপ্রিল নিশ্চিত করেছে রাশিয়ার সাথে তেহরানের যোগাযোগ এখন পূর্ণ গতিতে চলছে। বুশেহরের চুল্লি আবার পূর্ণ শক্তিতে জ্বলে ওঠার অপেক্ষায় ইরান। হামলা এসেছিল, ক্ষতিও হয়েছে, কিন্তু লোহাকে আগুনে পোড়ালে যেমন ইস্পাত হয়, ইরানও তেমনি আঘাত খেয়ে আরও শক্ত হয়েছে। বুশেহরের এই পরমাণু আলো নেভানো যায়নি, নেভানো যাবেও না।